প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। গরিবের চর মাধ্যমিক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও সুস্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ তুহিন খান, ট্রেড ইন্সট্রাক্টর, সিভিল কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। তোমাদের স্কুল বন্ধ দীর্ঘদিন যাবত। তোমরা অবশ্যই বাড়িতে পড়াশোনা করছো, নিজেদেরকে গুছিয়ে নিচ্ছ। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। আজকে তোমাদের আমি সিভিল কনস্ট্রাকশন সাবজেক্ট থেকে দ্বিতীয় অধ্যায় বালি অথবা স্যান্ড, এই অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব। বালির সাথে আমরা সবাই পরিচিত। আমাদের সিভিল কনস্ট্রাকশনে বিল্ডিং কনস্ট্রাকশন ও ম্যাটেরিয়ালস এবং কংক্রিট তৈরির কাজে, প্লাস্টার তৈরির কাজে, রাস্তাঘাটের স্টিল কোট, প্রাইম কোটে আমরা সাধারণত বালি বা স্যান্ড ব্যবহার করে থাকি। বালি অত্যন্ত সুপরিচিত একটা উপাদান আমাদের কাছে। আমরা জানি বিল্ডিং ম্যাটেরিয়ালসে যে কংক্রিট আমরা তৈরি করি, এই কংক্রিটে সাধারণত আমরা 4 ধরনের উপাদান ব্যবহার করে থাকি। 1 নম্বরে হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট, 2 নম্বরটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট, 3 নম্বরটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস, এবং 4 নম্বরটা হচ্ছে ওয়াটার বা পানি, এটাকে আমরা ব্যবহার করি। এছাড়াও কংক্রিটটাকে আরও শক্তিশালী করার জন্য আমরা সাধারণত অ্যাডমিক্সার ব্যবহার করে থাকি। কোর্স অ্যাগ্রিগেট হিসেবে সাধারণত আমরা ইটের খোয়া, পাথরের খোয়া, এগুলো সাধারণত ব্যবহার করে থাকি। এবং ফাইন অ্যাগ্রিগেট হিসেবেই আমরা কংক্রিটে সাধারণত বালির ব্যবহার করে থাকি। এই বালি হচ্ছে উপাদানকে, এই মিশ্রণটাকে পুরোপুরি শক্তিশালী করে। বালির ডিফারেন্টের উপর নির্ভর করে, বালির প্রকারের উপর নির্ভর করে আমাদের এই কংক্রিট মিশ্রণটা কম বেশি শক্তিশালী হয়ে থাকে। এজন্য বালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। আমরা সচরাচর সব কাজেই, আমাদের কনস্ট্রাকশনের সব কাজে বালির উপর নির্ভরশীল। এজন্য বালির এই অধ্যায় সম্বন্ধে আমাদের খুব ভালো করে জানতে হবে। আমরা যদি ভালো ইঞ্জিনিয়ার হতে চাই, ভালো মানের ইঞ্জিনিয়ার হতে চাই, তাহলে বালি সম্বন্ধে আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। এবার আমরা দেখব যে বালি সাধারণত প্রাকৃতিকভাবে আমরা বালি কিভাবে পাই, কোত্থেকে এই বালিগুলো পাই, আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। প্রাকৃতিকভাবে আমরা সাধারণত 3টা উৎস থেকে বালি পেয়ে থাকি। প্রাকৃতিকভাবে সাধারণত আমরা 3টা উৎস থেকে বালি পাই। একটা হচ্ছে গর্তের বালি, যেটাকে আমরা ইংরেজিতে বলি পিট স্যান্ড। 2 নম্বরটা হচ্ছে নদীর বালি, যেটাকে আমরা ইংলিশে বলি রিভার স্যান্ড। এবং 3 নম্বরটা হচ্ছে সমুদ্রের বালি বা সাগরের বালি, যেটাকে আমি ইংলিশে বলি সি স্যান্ড। প্রাকৃতিকভাবে সাধারণত আমরা এই 3টা উৎস থেকে বালি পেয়ে থাকি। গর্তের বালি, এই বালিগুলো সাধারণত মাটি খুললেই পাওয়া যায়। গর্তের বালিগুলো সাধারণত মাটি খুললেই পাওয়া যায়। এ ধরনের বালি মাটির ভিতরে জমা অবস্থায় পাওয়া যায়। এই বালিগুলোকে সাধারণত আমরা মাটির নিচে 1 থেকে 2 মিটার নিচে থেকে বালিগুলোকে আমরা উত্তোলন করে থাকি। এ ধরনের বালি খুবই তীক্ষ্ণ এবং কোণাকৃতির হয়ে থাকে। এই বালিগুলো খুবই তীক্ষ্ণ এবং কোণাকৃতির হয়ে থাকে এবং এই বালিগুলো সাধারণত লবণমুক্ত হয়। এর রং হলুদ এবং বাদামি। গর্তের বালি সাধারণত হলুদ এবং বাদামি বর্ণের হয়ে থাকে। এর ভিতরে বিভিন্ন ধরনের জৈব এবং কাদা যুক্ত থাকে। আমরা সাধারণত এই বালিগুলোকে ধুয়ে আমরা এর থেকে কাদা এবং জৈব পদার্থকে আলাদা করে থাকি। এই বালির ভিতরে, গর্তের বালির ভিতরে
সাধারণত ক্ষতিকর উপাদানগুলো কম থাকে বিধায় মশলা এবং কংক্রিট তৈরিতে এই গর্তের বালি আমরা ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। এবার আসি আমরা নদীর বালি, রিভার স্যান্ড। নদীর তল থেকে সাধারণত এ ধরনের বালি উত্তোলন করা হয়ে থাকে। নদীর বালি অত্যন্ত সূক্ষ্ম, গোলাকার এবং এই বালিটা দেখতে হচ্ছে সাদা। এই নদীর বালি দেখতে অনেকটা সাদা। যেহেতু নদীর বালি তুলনামূলকভাবে বেশি পরিষ্কার, তাই বেশিরভাগ কাজেই আমরা এই নদীর বালি ব্যবহার করে থাকি। এই বালিগুলো সাধারণত প্লাস্টারের মশলা তৈরির কাজে এই নদীর বালি সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে। এরপর আসি আমরা সমুদ্রের বালি। এই সমুদ্রের বালি সাধারণত তোমরা নদীর তীরে দেখতে পাবা। নদীর তীরে সাধারণত এই সমুদ্রের বালি অথবা সি স্যান্ড দেখা যায়। হালকা ধূসর বর্ণের গোলাকৃতি হয়ে থাকে এই বালিগুলো এবং অত্যন্ত সূক্ষ্ম দানা বিশিষ্ট। এই বালি বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করে এবং কাঠামোকে স্যাঁতস্যাঁতে করে, পৃষ্ঠদেশকে নষ্ট করে দেয়। এই জন্য সাধারণত আমরা আমাদের কনস্ট্রাকশনের কাজে এই বালিটাকে ব্যবহার করি না বললেই চলে। এবার আমরা আসি বালির ভিতরে কি কি ধরনের ক্ষতিকর পদার্থ থাকে। বালির ভিতরে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ থাকে। তার ভিতরে উল্লেখযোগ্য কিছু পদার্থ হচ্ছে কাদা। বালির ভিতরে ক্ষতিকর পদার্থ হিসেবে কাদা থাকে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে পলি, লবণ এবং অভ্র, বা যেটাকে আমরা মিকা বলি। এই ধরনের আরো অনেক আছে। এই ধরনের পদার্থগুলো সাধারণত এবং জৈব উপাদানও আছে। ক্ষতিকর পদার্থ হিসেবে জৈব উপাদান এর ভিতরে থাকে। সব কিছুতেই পলিকাদা, এই সব ধরনের বালির ভিতরে সাধারণত পলিকাদা থাকে এবং হচ্ছে কাদা থাকে। অভ্রকে সহজে আমরা চিনতে পারি। বালির ভিতরে উজ্জ্বল রঙের চিকচিক করে তোমরা সাধারণত দেখবা উজ্জ্বল রঙের এক ধরনের পদার্থ দেখা যায়। এটা হচ্ছে মিকা বা এটাকে আমরা অভ্র বলে থাকি। এটাকে খুব সহজে চেনা যায়। অভ্র পৃষ্ঠদেশ উজ্জ্বল, বালির ভিতরে দেখবা অভ্র পৃষ্ঠদেশ উজ্জ্বল থাকে, এটাকে আমরা অভ্র বলে থাকি। সাধারণত ভালো বালির ভিতরে শতকরা 6 ভাগ পলি এবং শতকরা 2 থেকে 3 ভাগ অভ্রর বেশি থাকতে পারবে না। বালিতে কোনো খোসা থাকা উচিত না। বালিতে যদি মিশ্রিত কয়লা থাকে তাহলেও এটা বেশ ক্ষতিকর। এটা মরিচা ধরাতে সাহায্য করে। এবার আমরা দেখব কিভাবে আমরা চিনতে পারবো বা জানতে পারবো বা কতটুকু এই ক্ষতিকর পদার্থ বালির ভিতরে আছে এটা আমরা জানতে পারবো। প্রথমে আমরা দেখব পলিকণা, অর্থাৎ এই বালির ভিতরে পলিকণা আছে কি না এটা নিয়ে আমরা একটা পরীক্ষা করে দেখব যে এই বালির ভিতরে পলিকণা আছে কিনা। তোমরা প্রথমেই কি করবে, এরকম একটা পরিষ্কার বোতল নিবে, পরিষ্কার একটা বোতল। এই বোতলে কিছু পরিমাণ পানি নাও। কিছু পরিমাণ পানি নিয়ে এই পানির ভিতরে বালি মিশাও এবং বোতলটাকে ভালোভাবে ঝাঁকাও। ঝাঁকানোর পরে কিছুক্ষণ স্থির অবস্থায় বোতলটাকে রেখে দাও। দেখা যাবে নিচের অংশে বালি এবং উপরের অংশে কাদা জমা হয়েছে। যদি এটা পরিমাপ করে দেখা যায় যে এর অনুপাত 8:1 অর্থাৎ 8:1 হয়েছে, তাহলে বুঝতে হবে যে এই বালিটা নির্মাণ কাজের উপযোগী নয়। এই বালি নির্মাণ কাজে ব্যবহার করা যাবে না। তখন এই পলি কাদাকে অথবা পলি এবং কাদাকে এর ভিতর থেকে অপসারণ করে বালিটাকে পলিমুক্ত করে আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার আসি আমরা জৈব পদার্থ। এর ভিতরে উদ্ভিদজাত পদার্থ কি পরিমাণ আছে এটা আমরা জানবো। কিভাবে পরীক্ষা করে আমরা দেখতে পারি উদ্ভিদজাত পদার্থ। আমরা কি করব, একটা কাচের বোতলের ভিতরে বালি নিব, বালি পূর্ণ করব। করার পরে কিছু পরিমাণ কস্টিক সোডা দ্রবণ দিব আমরা।
কিছু পরিমাণ কস্টিক সোডার দ্রবণ, কস্টিক সোডার দ্রবণ দিব। এরপরে কি করি আমরা, মুখটাকে, বোতলের মুখটাকে ভালো করে বন্ধ করে দিব, দিয়ে বোতলটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে নাড়াবো। নাড়ানোর পরে আমরা পর্যবেক্ষণ করবো এর ভিতরে কি পরিবর্তন লক্ষ্য করছি আমরা। যদি দেখা যায় মিশ্রিত দ্রবণটি বর্ণহীন অবস্থায় আছে, অর্থাৎ এর ভিতরে কোনো বর্ণ নেই, এটা বর্ণহীন অবস্থায় আছে, তাহলে বুঝতে হবে যে এর ভিতরে কোনো জৈব পদার্থ, এই বোতলটার ভিতরে কোনো জৈব পদার্থ নেই। যদি দেখা যায় যে দ্রবণে হালকা রঙের সৃষ্টি হয়েছে, তখন বুঝতে হবে এতে সামান্য পরিমাণ জৈব পদার্থ আছে এবং এই বালিটাকে ধুয়ে আমরা এই বালিটা নির্মাণ কাজে ব্যবহার করতে পারি। যদি দেখা যায় যে দ্রবণে গাঢ় রঙের সৃষ্টি হয়েছে, তাহলে বুঝতে হবে যে এর ভিতরে জৈব পদার্থের পরিমাণ বেশি আছে এবং এ বালি নির্মাণ কাজে ব্যবহারের একেবারেই অনুপযোগী। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আমরা বালির ভিতরে পলিকণা এবং জৈব পদার্থ আছে কিনা এটা আমরা পরীক্ষা করব। এরপর আমরা দেখব যে বালির ভিতরে লবণ এর পরিমাণ কেমন আছে, এটা আমরা দেখব। বালির স্তূপতে কিছু বালি আমরা হাতে নিব এবং তার সামান্য অংশ আমরা জিহ্বায় লাগাবো, জিহ্বায় ছোঁয়াবো। যদি লবণ অনুভূত হয় তাহলে বুঝতে হবে বালিতে লবণ রয়েছে। এছাড়া সামান্য বালি আমরা পানিতে মিশিয়েও দেখতে পারি, যদি পানি লবণাক্ত মনে হয় জিহ্বায় দেওয়ার পরে তাহলে বুঝতে হবে বালির ভিতরে লবণ রয়েছে। এভাবে আমরা সাধারণত বালির ভিতরে যে ক্ষতিকারক পদার্থগুলো আমরা দেখলাম, পলিকণা, এরপর অভ্র, এরপর লবণ এবং জৈব পদার্থ আছে কিনা এগুলো আমরা জানতে পারি। এবার আমরা দেখব যে আকার অনুযায়ী সাধারণত বালি কত প্রকার হয়ে থাকে। আকার অনুযায়ী বালি হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে চিকন বালি, এটা হচ্ছে আকার অনুযায়ী। আকার অনুযায়ী বালি 3 প্রকার। চিকন বালি, যেটাকে আমরা ইংলিশে বলি ফাইন স্যান্ড। দুই নম্বরটা হচ্ছে মধ্যম দানার বালি, এটা হচ্ছে চিকন দানার বালি। দুই নম্বরটা হচ্ছে মধ্যম দানার বালি, যেটাকে আমরা ইংলিশে বলি মিডিয়াম স্যান্ড। এবং 3 নম্বরটা হচ্ছে বড় দানার বালি বা মোটা দানার বালি, যেটাকে আমরা বলি মোটা দানার বালি। যেটাকে আমরা ইংলিশে বলি কোর্স স্যান্ড। কোর্স স্যান্ড। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আকার অনুযায়ী বালি সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে চিকন দানার বালি, একটা হচ্ছে মধ্যম দানার বালি, একটা হচ্ছে মোটা দানার বালি। চিকন দানার বালি, এখন আমরা দেখব যে কি করে এই আকার অনুযায়ী বালিগুলোকে আমরা ডিভাইড করব বা পার্থক্য করব, আলাদা করব। দেখব যে কিভাবে আকার অনুযায়ী আমরা বালিটাকে আলাদা করতে পারি। এই বালিটাকে পরিমাপ করার জন্য বা আকারটাকে পরিমাপ করার জন্য সাধারণত কয়েক ধরনের চালুনি ব্যবহার করি আমরা। কয়েক ধরনের চালুনি ব্যবহার করা হয় এসটিএম কোড অনুসারে। এসটিএম এর ফুল মিনিং হচ্ছে আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে আমেরিকার একটা সংস্থা, যেখান থেকে সাধারণত এই কনস্ট্রাকশনের ব্যাপারে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রদান করা হয়ে থাকে। এই এসটিএম কোড অনুসারে 6 ধরনের চালুনি আছে। এই চালুনিতে চেলে আমরা বালিটাকে আলাদা করতে পারি। 1 নম্বরে হচ্ছে 4 নম্বর চালুনি, 8 নম্বর চালুনি, 16 নম্বর চালুনি,
30 নম্বর চালনী, 50 নম্বর চালনী এবং 100 নম্বর চালনী। এই 6টা চালনী থেকে সাধারণত আমরা এই বালিটাকে মেপে থাকি। এই 4 নম্বর চালনীর পরিমাপ হচ্ছে 4.75 মিলিমিটার। অর্থাৎ তোমরা যদি একটা চালনী দেখো, চালনীগুলো সাধারণত কেমন হয়ে থাকে তোমরা তো অবশ্যই দেখেছো, এরকম সাধারণত চালনীগুলো হয়ে থাকে। অর্থাৎ এই যে ব্যাসটা আছে, এই ব্যাসটা সাধারণত যেটা 4 নম্বর চালনী হবে, এই চালনীর ব্যাসের পরিমাণ হবে 4.75 মিলিমিটার, 4.75 মিলিমিটার হবে। 8 নম্বর চালনীর সাধারণত এর পরিমাণ হবে 2.36 মিলিমিটার। 16 নম্বর চালনী 1.18 মিলিমিটার। 30 নম্বর চালনী 600 মাইক্রো মিলিমিটার। 50 নম্বর চালনী 300 মাইক্রো মিলিমিটার এবং 100 নম্বর চালনী হবে 150 মাইক্রো মিলিমিটার। তাহলে তোমরা চালনী সম্বন্ধে জানলা যে কিভাবে এই চালনী থেকে মেপে এই দানার বালিগুলোকে আলাদা করা হয়। এখন আমরা চিকন দানা, এই চালনী থেকে মেপে আমরা চিকন দানার বালি দেখব কিভাবে আলাদা করতে পারি। এই চিকন দানার বালিগুলো সাধারণত অত্যন্ত সূক্ষ্ম হয়ে থাকে। আমেরিকান কোড অনুসারে 16 নম্বর চালনী অর্থাৎ যে চালনীর 16 নম্বর চালনী অর্থাৎ যে চালনীর মাপ হচ্ছে 1.18 মিলিমিটার, এই চালনীতে যদি আমি এই বালিটাকে চালি তাহলে এই বালিতে কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে এই বালিটাকে আমরা বলবো চিকন দানার বালি। মধ্যম দানার বালি হচ্ছে 8 নম্বর চালনী অর্থাৎ যে চালনীর আকার হচ্ছে 2.36 মিলিমিটার। এই চালনীতে চালার পরে যদি কোনো অবশিষ্ট পাওয়া না যায় তাহলে বুঝতে হবে এই বালিটা হচ্ছে মধ্যম দানার বালি। এবং মোটা দানার বালি 4.75 মিলিমিটার অর্থাৎ 4 নম্বর চালনী যেটা, এই চালনী দিয়ে যদি আমরা এই বালিটাকে পরিমাপ করার পরে যদি চালনীতে কোনো অবশিষ্ট না থাকে তাহলে বুঝতে হবে এই বালিটা হচ্ছে মোটা দানার বালি। তাহলে তোমরা 3টা বালির সম্বন্ধে তোমরা জানতে পারছো। এবার তোমাদের আসবে পরীক্ষাতে যে এই বালিগুলোর ভিতর পার্থক্য কি। পার্থক্য অবশ্যই তোমরা যদি তোমাদেরকে বলে চিকন দানা বালি মধ্যম দানা বালি পার্থক্য বলো তাহলে তো অবশ্যই তোমরা বলতে পারবা, আমি আশা করি। যদি বলে তোমাদেরকে চিকন দানা মোটা দানা বালির ভিতরে পার্থক্য কি, যদি তোমরা এতটুকু বিষয় বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা এই 2টা বালির ভিতরে কি পার্থক্য আছে এটা তোমরা বলতে পারবা। যেমন তোমরা বলতে পারো যে এসটিএম কোড অনুসারে অর্থাৎ 16 নম্বর চালনী যদি এই বালিটাকে আমরা চালি তাহলে কোনো অবশিষ্ট থাকবে না। মোটা দানার বালি আমরা 4.75 মিলিমিটারের চালনী দিয়ে চালবো তাহলে এর ভিতরে কোনো অবশিষ্ট থাকবে না, এটা হতে পারে একটা পার্থক্য। ঠিক আছে, এরপরে এই মোটা দানার বালি যেটা এটার এফএম সম্বন্ধে তোমরা একটু পরেই জানতে পারবা। এফএমটা হচ্ছে ফাইননেস মডুলাস, যেটাকে আমরা বলি সূক্ষ্মতার গুণাঙ্ক। ফাইননেস মডুলাস এর বাংলা হচ্ছে সূক্ষ্মতার গুণাঙ্ক। এটা সম্বন্ধে তোমরা একটু পরেই জানতে পারবা। ফাইননেস মডুলাস সম্বন্ধে আমরা একটু পরে আলোচনা করব। এর এফএম হবে হচ্ছে মোটা দানা বালির এফএম হবে 2 এবং চিকন দানার বালি এফএম সাধারণত 1.5 পর্যন্ত হয়। আরও পার্থক্য বলতে পারো যে কংক্রিটে ফাইন অ্যাগ্রিগেটটা সাধারণত ব্যবহার করা হয়, এটা হচ্ছে মোটা দানাটা হলো ফাইন অ্যাগ্রিগেট হিসেবে এটাকে ব্যবহার করা হয়, আর চিকন দানা বালিটা সাধারণত প্লাস্টারের কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে পার্থক্যটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার আমরা বালির ব্যবহার দেখব, বালিটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি। এই বালি সাধারণত আমরা গাঁথনি মশলা তৈরির কাজে ব্যবহার করি, দেয়ালের গায়ে প্লাস্টারিং এর পয়েন্টিং এর কাজে ব্যবহার করি, বিভিন্ন ধরনের আমরা কংক্রিট তৈরিতে ব্যবহার করে থাকি, শীট গ্লাস তৈরিতে ব্যবহার করি, যে কোনো প্রকার স্থানে সোলিং যদি আমরা করি সেক্ষেত্রে আমরা বালি ব্যবহার করে থাকি। আরও বিভিন্ন কাজে আমরা সাধারণত বালি কি করি, ব্যবহার করি। এবার আসি বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বা এফএম মডুলাস, ফাইননেস মডুলাস যেটাকে আমরা বলি বালির সূক্ষ্মতার গুণাঙ্ক। বালির সূক্ষ্মতার গুণাঙ্ক হচ্ছে আমরা যদি সংজ্ঞা আকারে বলি
তাহলে আমরা বলবো এই চালনীগুলো অর্থাৎ কোনো বালিকে 4 নম্বর, 8 নম্বর, 16 নম্বর, 30 নম্বর, 50 এবং 100 এই চালনী থেকে চালার পরে যে অবশিষ্ট থাকে, এই অবশিষ্টটাকে শতকরায় প্রকাশ করে তার যোগফলকে 100 দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা সাধারণত ফাইননেস মডুলাস বা সূক্ষ্মতার গুণাঙ্ক বলে থাকি। এবার আমরা দেখব যে বালির স্ফীতি কাকে বলে। বালির স্ফীতি, বালির আয়তন স্ফীতি কাকে বলে। আয়তন স্ফীতি হচ্ছে বালির ভিতরে পানির পরিমাণ থাকে। যদি বালিতে পানি থাকে, অর্থাৎ বালিতে 4 থেকে 5 ভাগ পানি থাকে, তাহলে আয়তন প্রায় 20 থেকে 25 ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। একে বালির আয়তন স্ফীতি বলা হয়ে থাকে। এই আয়তন স্ফীতি তুমি চাইলে পরীক্ষা করে দেখতে পারো, কিভাবে বালিতে আয়তন স্ফীতি হয় বা কিভাবে বালির সংকোচন হয়, প্রসারণ হয়, বালি পরিমাণ বৃদ্ধি পায়, এটা তোমরা দেখতে পারো। যেমন তুমি একটা পাত্র নাও, এই পাত্রের ভিতরে তুমি প্রথমে বালি দাও, এর ভিতরে এটা 2/3 তুমি বালি দ্বারা পূর্ণ করো। ধরলাম যে এই পর্যন্ত যে বালিটা আমরা পূর্ণ করছি 2/3, তার পরিমাণ হচ্ছে 20 সেন্টিমিটার। ধরলাম 20 সেন্টিমিটার পর্যন্ত আমরা বালি দ্বারা পূর্ণ করলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা পাত্র থেকে বালিটাকে নিচে রাখবো। রাখার পরে এই পাত্রের ভিতরে আমরা 2/3 আবার পানি দ্বারা পূর্ণ করব। এটার ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিলাম, পানি দ্বারা পূর্ণ করলাম। এরপরে এই পাত্রের ভিতরে আমরা অবশিষ্ট বালিটাকে দিয়ে দিব। যে বালিটা আমরা নিচে রাখছি সেই বালিটাকে আমরা পানির ভিতরে দিয়ে দিব। এখন মেপে দেখলাম যে এর ভিতরে 16 সেন্টিমিটার পর্যন্ত কি আছে, বালি আছে। তাহলে আমরা আয়তন স্ফীতিটা কিভাবে বের করব? আয়তন স্ফীতিটা বের করার সূত্র হচ্ছে, আমরা এই 20 সেন্টিমিটার থেকে এই 16 সেন্টিমিটার বাদ দিব, তাকে আমরা আবার এই 20 দ্বারা ভাগ করব এবং 100 দ্বারা আমরা তাকে গুণ করব। তাহলে 20%, অর্থাৎ এই বালির ভিতরে আয়তন স্ফীতি আছে 20%। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো ভালো বালির কি কি। এরপর আমরা দেখবো যে ভালো বালির কি কি বৈশিষ্ট্যগুলো থাকতে পারে। ভালো বালির অনেক বৈশিষ্ট্য আছে, তোমরা জানো ভালো বালির অনেক বৈশিষ্ট্য আছে। যেমন বালির কণাগুলো অনেক ধারালো হবে, সূক্ষ্ম হবে, খুব পরিষ্কার হবে এবং দানাদার হবে। ঠিক আছে, ওয়েল গ্রেডেড হবে, সূক্ষ্মতার গুণাঙ্ক 1.5 থেকে 3 হবে, আরো অনেক কিছু তোমরা অবশ্যই বাসায় পড়ে নিবা। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে আমরা জানলাম বালির আকার সম্বন্ধে, জানলাম বালি কোথা থেকে আমরা পাই, প্রাকৃতিকভাবে কিভাবে বালি পাওয়া যায়, বালি আমাদের কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে, বালির আয়তন স্থিতি কিভাবে পরীক্ষা করা হয়, বালির সূক্ষ্মতার গুণাঙ্ক কাকে বলে, এইগুলো সাধারণত আমরা জানলাম এই অধ্যায়ে। এখন তোমরা তোমাদের বাড়ির কাজ, অর্থাৎ এই অধ্যায়ের উপরে তোমরা এখন বাড়ির কাজ নিবে, বাড়িতে এই কাজগুলো করবে। প্রথমত